এখন ঝাড়খণ্ড, আর এই ঝাড়খণ্ডের রাজধানীর নাম হচ্ছে রাঁচি, যেটা বিহার থেকে 2000 সালে, বিহারের দক্ষিণ সাইড থেকে 2000 সালে আলাদা নতুন একটা রাজ্য গঠন করা হয়। ওয়েলকাম বানারস, যেটা হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষের জন্য পবিত্র। আসানসোলটা কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত। এটা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা। দিল্লি, যা ভারতবর্ষের রাজধানী, যেখানে মানুষ পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ভ্রমণে যায়, সেখানে আমি ভারতবর্ষের রাজধানী দিল্লি ভ্রমণে, কারণ এখানে রয়েছে মুসলিম স্থাপত্যের হাজার বছরের ইতিহাস, সেই সাথে শিক্ষা, সংস্কৃতি, সাধারণ মানুষের গ্রামীণ জীবনযাপন উপলব্ধি করতেই আমরা ভারত ভ্রমণ। এই ভিডিওতে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ট্রেনে 1500 কিলোমিটার পাড়ি দিয়ে ভারতবর্ষের রাজধানী দিল্লি ভ্রমণের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই সাথে থাকছে দিল্লির লোকাল সাইট সিন, কম বাজেটে ভালো মানের হোটেল, খাওয়া দাওয়া ইত্যাদি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হেই গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? শুভ সকাল জানাচ্ছি সিটি অফ জয় কলকাতা থেকে। আর আমি চলে আসছি ভারতবর্ষের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া। এই হচ্ছে হাওড়া। এখন বাজে সকাল 6:42। আর আমার পিছনেই দেখেন, এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন এবং হাওড়া ব্রিজ। এই হচ্ছে হাওড়া সেতু। তো আজকে এই কলকাতা থেকে একটা দীর্ঘ একটা সফর করতে যাচ্ছি। এখান থেকে চলে যাবো একদম নিউ দিল্লি। 12381 পূর্বা এক্সপ্রেস ভাইয়া গোয়া। এটা আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে দিছে। প্রথমবারের মতো এরকম একটা লং জার্নি করতেছি এই কলকাতা থেকে, হাওড়া রেলওয়ে স্টেশন থেকে একদম নিউ দিল্লি। তো অলরেডি প্ল্যাটফর্মে চলে আসছি। আর আপনারা জানেন এটা ভারতবর্ষের অন্যতম একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন। ওকে, আমার জন্য দোয়া এবং প্রার্থনা করবেন, কারণ নতুন মানুষ, প্রথম এরকম একটা লং ডিস্টেন্স জার্নি করতেছি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এটাই আমাদের হচ্ছে পূর্বা এক্সপ্রেস 12381 হাওড়া টু নিউ দিল্লি। এই ট্রেনেই আজকে জার্নি করবো মোটামুটি প্রায় 1500 কিলোমিটার। তো যাই, এগুলো এখানে আছে সম্পূর্ণ স্লিপার কোচ। তো আমারও স্লিপার নন এসি, কারণ এখন মোটামুটি শীতের সময়, যার কারণে এইভাবে এক্সপ্রেস ট্রেনে এসি না হলে চলে, যেহেতু একটু কম বাজেট জিপ কস্টের মধ্যে ঘোরার চেষ্টা করি আর কি। এইরকম হচ্ছে স্লিপার। অর্থাৎ এই কম্পার্টমেন্টেই আমার জার্নি হবে আজকে 22 ঘন্টা, অলমোস্ট প্রায় 1500 কিলোমিটার। কি লাক্সারিয়াস দেখুন। ওকে, এখন আমার কম্পার্টমেন্টে। ওকে, আমার সিট নাম্বার হচ্ছে, দেখি আরেকজন স্পেস তো তুই রাখবি এখানে, 19, অর্থাৎ আপার এই সিটটার ব্যবহার। গাইস, এখন বাজে 8:15। ঠিক রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে। আপনি জীবনে অনেক বড় বড় ট্রাভেল ব্লগারের সাথে ট্রেন জার্নি করছেন, বাট এইবার প্রথম একজন ট্রাভেলার, একজন ভ্রমণপ্রিয় মানুষ আমার সঙ্গে চলেন নিউ দিল্লি। আর চেষ্টা করব সব ধরনের তথ্য দেওয়ার জন্য। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এবং দিল্লিটাকে এক্সপ্লোর করব। অবশ্যই সাজেস্ট করবেন দিল্লির কোথায় কোথায় ঘোরা যায়, কমেন্ট করে জানাবেন দিল্লির কোন কোন জায়গা দেখা যায়। আর এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন, সিটি অফ জয় কলকাতা। ছেড়ে যাচ্ছি ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লির উদ্দেশ্যে। এই সেই হাওড়া, জাস্ট দেখুন। বাই বাই। সিটি অফ জয়, আমার প্রিয় শহর কলকাতা ছেড়ে চলে যাচ্ছি নিউ দিল্লির উদ্দেশ্যে। দেখুন আমাদের পূর্বা এক্সপ্রেস। আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 12381, যেটা আমাদের সকাল 8:15 ছেড়ে যাচ্ছে একদম নিউ দিল্লির উদ্দেশ্যে। এবং প্রথম আমাদের স্টেশন হবে বর্ধমান জংশন, যেটা আসানসোলে অবস্থিত। আর ওইদিকে দেখেন জাস্ট লোকাল ট্রেনগুলো যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এই আপনার হাওড়া রেলওয়ে স্টেশনটা ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম এবং বড় রেলওয়ে স্টেশন। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চলাফেরা হয় এই রেলওয়ে স্টেশন থেকে।
আমিও যাচ্ছি একজন বাংলাদেশি হিসেবে। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন নতুন নতুন কোনো জায়গায় যাওয়া যায় কিনা এবং দিল্লির কোথায় কোথায় ব্লগ করা যায়। এখান থেকে জাস্ট ট্রেনটা দেখুন, মাই গড, একদম একদম দেখতেছেন অনেকে যে এইরকম সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলার ওয়াশরুম বা ফ্রেশ হওয়ার জন্য কীরকম ব্যবস্থা আছে কিনা। তো এইখানে জাস্ট দেখেন কি সুন্দর একটা ওয়াইড অ্যাঙ্গেলের মিরর আছে, এখানে একটা পানির কল আছে, এখানে একটা বিন আছে, পাশেই আছে আপনার দেশীয় টয়লেট। এই যে এটা হচ্ছে দেশীয় টয়লেট, এখানেও মিরর আছে, এখানে জলের কল আছে, আর এখানে ওয়াশরুম শেষ করে এরকম পুশ করতে হয়। ওকে, এরকম অনেকে দেখতে চান বা অনেকের জানা থাকে না, তো তাদের জন্য মূলত হচ্ছে এরকম যে সব ধরনের আপনি ওয়েস্টার্ন কমোড থেকে লো কমোড থেকে সব ধরনের ব্যবস্থা কিন্তু এরকম ফাস্ট সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলোতে রয়েছে। আর এই পাশে রয়েছে ওয়েস্টার্ন কমোড। রে ভাই, ট্রেনের যে দূরত্ব, মানে এখান থেকে ট্রেনের শেষ মাথাটাই দেখা যাচ্ছে না, মোটামুটি বলতে গেলে প্রায় 1 কিলোমিটারের মতো লম্বা। আমরা আছি একদম পিছনের সাইডে, ওই মামা আছে, হাই করে দাও, হাই। कहाँ पर जाओगे? दिल्ली दिल्ली दिल्ली? হ্যাঁ, कहाँ से हो? ঘুরনে যায় দিল্লি। दिल्ली में? হ্যাঁ, ট্রাভেল। अच्छा, আমাদের ট্রেনটা বাংলাদেশ থেকে বাংলাদেশ। बांग्लादेश? হ্যাঁ, আর এই পাশে হচ্ছে লোকাল ট্রেনগুলো আছে এদিকে। আর আমাদের ট্রেনটার দূরত্ব দেখুন, আপনার প্রায় 1 কিলো হবে এরকম। আমি বাংলাদেশের অনেক ট্রেন এক্সপ্লোর করছি, অনেক ট্রেন জার্নি করছি, বাট ভারতবর্ষের এরকম সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন এই প্রথম। অনেক ভালো লাগতেছে। আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে এরকম আমার ট্যুরটা সম্পূর্ণ করতে পারি এবং আপনাদের জন্য ভালো কিছু প্রেজেন্ট করতে পারি আর কি। সো ওয়েলকাম বর্ধমান জংশন। এই হচ্ছে বর্ধমান, এই তো বর্ধমান জংশন। মূলত 93 কিলোমিটার জার্নি শেষে আমাদের প্রথম স্টেপেজ এই বর্ধমান জংশন। এরপরে দুর্গাপুর, তারপরে হচ্ছে আসানসোল। ওকে, লেটস গো। ওয়েলকাম আসানসোল। আমরা চলে আসলাম আসানসোল। এই হচ্ছে আসানসোল জংশন। আর এই আসানসোলে কিন্তু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম। ট্রেনটা এখন ছেড়ে যাবে। তো এখানে কাজী নজরুল ইসলামের জন্মস্থান আসানসোলের, বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে। আমরা অনেক বইয়ে পড়েছি, তো ফাইনালি এখন এই জায়গাটা এসে অনেক ভালো লাগছে যে কাজী নজরুল ইসলামের যে জন্মস্থান, এখানে চলে আসলি। মামা আসানসোলে? दिल्ली दिल्ली দিল্লি যাবে? দিল্লি। আচ্ছা, একসাথে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমরা কিন্তু একসাথে ট্রেন জার্নি করতেছি।
ভালো লাগতেছে ব্যাপারটা, কারণ আমি প্রথমবার এরকম লং ডিস্টেন্স, সেই বাংলাদেশি ছেলে এখন আসানসোল দিল্লি যাচ্ছে। ওকে, আর এই আসছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। এখানকার লোকাল মানুষ, সবার সাথে লোকাল ভাষা। অ্যাকচুয়ালি আমি হিন্দি জানি না, মানে তোরা হিন্দি। ওকে, এখান থেকে ট্রেনে বেশি বাঙালি আছে। বাঙালি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে। অ্যাকচুয়ালি কলকাতা থেকে যেহেতু ট্রেনটা যায়, যার কারণে কিন্তু বাঙালি বেশি, মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কারণে দিল্লি যায়। ওকে, আমরাও যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা এখানে জাস্ট 4 থেকে 5 মিনিট হল্ট হয়েছিল। তারপরে কিন্তু আমরা এই আসানসোল এটা ছেড়ে যাচ্ছি, আসানসোল জংশন। এরপরে আমরা পাবো হচ্ছে ধানবাদ জংশন, সেটাও অনেক কারণে বিখ্যাত। আর এই আসানসোলটা কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত। এটা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা। ওকে, এরপরে আমরা আবার ধানবাদ স্টেশনে আপনাদেরকে দেখাবো। ওকে, লেটস গো। আর এই হচ্ছে স্টেশন প্ল্যাটফর্মটা, অনেক নিট অ্যান্ড ক্লিন। অ্যাকচুয়ালি আমরা এখন ধানবাদ রিভারটা পার হয়ে আসলাম, আর এই রিভারটাই কিন্তু ডিভাইড করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডকে। আর আমরা এখন ঝাড়খণ্ড, এই হচ্ছে ঝাড়খণ্ডের গ্রামীণ ভিলেজ লাইফ। জাস্ট দেখুন, আমাদের এরকম অ্যাকচুয়ালি প্রথমবার আমার এরকম ঝাড়খণ্ড আসা, ফার্স্ট টাইম। তো অনেক ভালোবাসা। আর এইখানকার ভিউটা দেখুন, জাস্ট একদম গ্রামীণ লাইফ, রিভার গ্রিন, সব মিলিয়ে দারুণ একটা ভ্রমণ হচ্ছে। আর আপনারা বিশেষ করে দিল্লি বা আজমের কোন সময়টা গেলে বেটার হবে? শীতের মধ্যে অথবা শীতের শুরুতে, ওই সময়টা ওয়েদারটা ভালো থাকে। সব মিলিয়ে আপনার জার্নিটা অনেক ভালো হবে, কমফোর্ট ফিল করতে পারবেন আর কি। আর আমরা এখন ঝাড়খণ্ড প্রবেশ করলাম, একদম ওয়েস্ট বেঙ্গল শেষ করে ঝাড়খণ্ড। আর এইদিকে আমার সিটটা হয়েছে একদম আপার বাদ, মানে উপরে। এখানেই আমাকে আজকে থাকতে হবে সারাদিন রাতে এখানে ঘুমাতে হবে। অ্যাকচুয়ালি সিটটা আপনার সিলেক্ট করা হয় বয়সের উপর নির্ভর করে। যারা ইয়াং, কম বয়সে, তাদেরকে কিন্তু উপরে দেওয়া হয় যাতে তারা সহজে উপরে উঠতে পারে, এবং যাদের বয়স বেশি তাদের কিন্তু নিচের দিকে সিট দেওয়া হয়। তো ব্যাপারটা হচ্ছে যে এখন একটু খাবার খাচ্ছি, কারণ একটা সমস্যা হলো আমি জার্নি পথে তেমন খাইতে পারি না, মানে খাওয়াটা হয় না, সমস্যা হয়, মানে খাইতে মন চায় না, এরকম ব্যাপার। তো এখানে কিন্তু ফল ফ্রুটসগুলো খুবই সস্তা, 100 টাকা কেজি আপেল, অনলি 100 টাকা। যাই হোক, কাশ্মীরি আপেল খুব মিষ্টি। এখন আছি আমরা ঝাড়খণ্ড শেষে। এরপর আপনাদের সাথে দেখা করবো একদম গয়াতে, যেটা খুবই ফেমাস। আর এই পাশে মামা আছে, মামা হাই করে দাও। দিল্লি যাবা না? দিল্লি, কলকাতা তো দিল্লি, আমরা একসাথেই যাব। কলকাতা থেকে একদম ডিরেক্ট দিল্লি। তো এইভাবেই যাচ্ছি, একটা সবার একটা বন্ডিং, একটা ফ্যামিলির মতো আর কি। মানে এটাই ভারতবর্ষের ট্রেন। আপনি ট্রেন ভ্রমণ করলে এরকম সবার সাথে একদম আন্তরিকভাবে মিশে যেতে পারবেন। জাস্ট দেখুন এখানকার গ্রামীণ ভিউটা। অ্যাকচুয়ালি আমরা আছি এখন ঝাড়খণ্ড, আর এই ঝাড়খণ্ডের রাজধানীর নাম হচ্ছে রাঁচি, যেটা বিহার থেকে 2000 সালে, বিহারের দক্ষিণ সাইড থেকে 2000 সালে আলাদা নতুন একটা রাজ্য গঠন করা হয়। আর এই ঝাড়খণ্ড কিন্তু সবুজ বনায়নে ভরপুর, একদম সবুজ বনায়ন। মানে সবুজ বনায়নের মধ্যে এই ঝাড়খণ্ড কিন্তু অন্যতম। সেই ঝাড়খণ্ডেই এখন আছি। এখন বাজে দুপুর 12টা। এই দেখুন,
একদম বনাঞ্চল, সবুজ বনাঞ্চল। মানে একদম বনের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অজগর সাপ যাচ্ছে। ওকে, ঝাড়খণ্ড শেষ করে আমরা এরপরে অন্য কোনো স্টপেজে আপনাদের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি গাইস, আমাদের ট্রেনটা এখন গয়া জংশন, অলরেডি 558 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেনটা এখন গয়া জংশনের স্টেশনে দাঁড়াইছে। আর এই গয়াটা কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত, কারণ এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা তীর্থস্থান। গয়া, কাশী, বৃন্দাবন, অনেকে আসেন যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, সনাতন ধর্মাবলম্বী। তো আমাদের এই পূর্বা এক্সপ্রেস নিউ দিল্লি যেতে এখন বাজে হচ্ছে প্রায় 3টা, আর আমাদের অলরেডি প্রায় 550 কিলোমিটার জার্নি শেষ। দুপুর টাইম, অনেকে লাঞ্চ করতেছে ট্রেনে, এরকম আর কি। যাই হোক, আমরা যাচ্ছি। চলো, पेटीज कितना कितना है? कितना रुपये है? 15 2 ये पेटीज समोसे ठंडा पानी पेटीज समोसे भाई क्या चाहिए भैया? 2 पेटीज एक गरम समोसा गरम पेटीज খাবার খাওয়াটা কিন্তু খুবই টাফ, কারণ অনেকেই ট্রেন জার্নি করে বাট এরকমভাবে খাওয়ার সুযোগ হয় না। আর এই হচ্ছে গয়া রেলওয়ে স্টেশন, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা তীর্থস্থান। যাই হোক, আমরা এখান থেকে যাই। আমাদের যেতে অলমোস্ট সময় লাগবে 22 ঘন্টা, যেটা আপনার কালকে সকালে পৌঁছবো আর কি আমরা নিউ দিল্লিতে। ওকে, বলতে গেলে এটি আমার জীবনের সবচেয়ে দূরত্বের ভ্রমণ গল্প। ট্রেনের আঁকাবাঁকা সরু পথ, বন জঙ্গল, নদ নদী পাড়ি দিয়ে এক একটি অঞ্চলে যাচ্ছি, সেই সাথে নিজের ঝুলিতে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি। যাই হোক, দীর্ঘ এই 24 ঘন্টায় ট্রেন ভ্রমণে আমাদের এই ট্রেনটি পাড়ি দেবে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লি। এক একটি রাজ্য পাড়ি দিচ্ছি, সেই সাথে সকল রাজ্যের আলাদা আলাদা ভাষা, সংস্কৃতি, খাবার দাবার সবকিছুতে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি। এই হচ্ছে বিকালের, আমরা আছি এখন বিহার। ভিলেজ লাইফটা দেখুন, একদম গ্রিন ভিউ, রিভার গ্রিন। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে অনেক নাম শুনেছিলাম বিহারে, তো ফাইনালি এখন বিহারে। আর এই হচ্ছে বিহারের গ্রামীণ ভিউ, গ্রামীণ লাইফটা জাস্ট দেখুন, পুরো একেবারে যেখানে ধান চাষ হয় প্রচুর পরিমাণ। মানে বিহারের ফসল উৎপাদনের ক্ষেত্রে অন্যতম এই ভারতবর্ষের মধ্যে। আর এখন সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে। ভারতের বিহার রাজ্যে, আর এই বিহার রাজ্যের রাজধানী কিন্তু হচ্ছে পাটনা। হ্যাঁ, ক্যাপিটাল সিটি পাটনা। আর এটা কিন্তু ভারতবর্ষের আয়তনের দিক দিয়ে 12তম, অর্থাৎ 12তম হচ্ছে বিহার আয়তনের দিক দিয়ে। আর এই হচ্ছে বিহারের গ্রামীণ লাইফ, মানে একদম সবুজ। ভারতবর্ষ আসলেই অনেক সুন্দর। এই যে হচ্ছে এখানে অনেক কৃষি চাষাবাদ হয়, এখানে ফসলের মাঠ ঘাট, নদ নদী, মানে একেবারে একদম শস্য শ্যামল সবুজের মাঠ। এই হচ্ছে ভারতের 12তম রাজ্য বিহার, আর এটার রাজধানী হচ্ছে পাটনা। বিহার বিভিন্ন কারণে বিখ্যাত, তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এরকম ফসল উৎপাদনের ক্ষেত্রে।
যেটা অন্যান্য জেলা থেকে অন্যান্য স্টেট থেকে অনেকটাই এগিয়ে আর কি। पूर्वा एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 पर आ चुकी है। আসলে এই পূর্বা এক্সপ্রেস ট্রেনটা কলকাতা থেকে দিল্লি যেতে সর্বমোট 20টি স্টেশনে হাই করে দাও, তো এরকম প্রায় 20টি স্টেশনে দাঁড়াবে। তো এরপরে আবারও আমরা কথা বলে একদম বানারস। ওকে, লেটস গো। অরুঙ্গা নারায়ণ, অরুঙ্গারা নারায়ণ। অ্যাকচুয়ালি এই স্টেশনের পরে আমাদের সো ওয়েলকাম বানারস, যেটা হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষের জন্য পবিত্র স্থান। সেই স্টেশনে আমরা চলে আসলাম। এখানে কিন্তু রয়েছে অসংখ্য টেম্পল, বিশেষ করে হিন্দুরা যারা মারা যায় বা এখানে তারা মৃত্যুবরণ করে তারা কিন্তু মোক্ষ লাভ করে, মানে তাদের একটা পূর্ণ লাভ হয় এরকম। আর এটা কিন্তু ভারতবর্ষ এবং মানে এশিয়ার ভিতরে অনেক প্রাচীনতম শহর হচ্ছে এই বানারস। বিশেষ করে এখানকার যারা স্থানীয় আছে এটাকে বলে বেনারস, এবং যারা বাঙালি আছে তারা এটাকে বলে কাশী। গয়া এবং কাশী, বৃন্দাবন, মথুরা এরকম একটা ব্যাপার। আমাদের এই যে হাওড়া দিল্লি এই ট্রেনটা আমরা চলে আসছি হচ্ছে বানারসে। আর আমাদের যাত্রাপথে 681 কিলোমিটার আমরা জার্নি শেষ করলাম, এখন অনেক পথ বাকি আছে। যাই হোক, এখন ফুল এনার্জি নিয়েই যাচ্ছি, কারণ যদিও সিটটা পাইছি ভালো, কারণ আমরা যারা ফরেনার যারা আছি তাদের কিন্তু টিকিট কাটাটাই হচ্ছে একটা প্রবলেম। অনেক সময় টিকিট পাওয়া যায় না, অনেক প্রবলেম ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে গুড লাক ছিল, ফরেন কোটা টিকিট পেয়ে গেছে। আপনারা যারা বেনারস আসবেন কলকাতা থেকে একটু আগে চেষ্টা করবেন, 1 সপ্তাহ বা 10 দিন আগে টিকিট কাটার, বা কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু টিকিটগুলো কনফার্ম করতে পারবেন। এবং এখানে বিভিন্ন সময় উৎসবের সময় কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের এখানে কিন্তু একটা মিলন মেলা হয়। যাই হোক, এই হচ্ছে বানারস প্ল্যাটফর্ম। এরপরে আমরা চলে যাবো হচ্ছে কানপুর সেন্ট্রাল জংশন। কানপুরে দেখা হবে আপনাদের সাথে। আর এটাই আমাদের সেই পূর্বা এক্সপ্রেস ট্রেন, লাক্সারিয়াস। তো লাইফে ফার্স্ট টাইম এত লং একটা জার্নি করছি। আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে সম্পূর্ণভাবে আপনাদের জন্য নতুন কিছু উপহার দিতে পারি। তো যদিও ঘোরার ইচ্ছা ছিল, বাট সময় নাই, যেহেতু ডিরেক্ট চলে যাবো দিল্লি, তার কারণে কিন্তু এই জায়গাটায় নামতে পারলাম না। ওকে, আমাদের ট্রেনটা এখানে জাস্ট 3 মিনিট বা 4 মিনিট হল ছিল। এরপর আমরা অন্য কোনো সাথে কথা বলবো, আর বিশেষ করে কানপুর যেটা খুবই বিখ্যাত। তো দেখুন, একদম পরিষ্কার, একদম পরিচ্ছন্ন একটা জায়গা। তো গুড বাই, অনেক অনেক ভালোবাসা। আর যেহেতু আমি এত কষ্ট করে এই ট্রেন ব্লগগুলো বানাচ্ছি, নতুন মানুষ একা একা জার্নি করি, আপনাদের ভালোবাসায় আপনারা সাপোর্ট করেন না। তো এই হচ্ছে স্টেশনটা ছেড়ে যাচ্ছে, এভাবে অ্যাকচুয়ালি আপার বাসগুলা দাদা বয়সের উপর নির্ভর করে দেয়। অনেকে ইয়াং যারা আছে তাদেরকে কিন্তু উপরে দেয় না, আর যারা বৃদ্ধ তাদের নিচে দেয়, উপরে ওঠার সমস্যা এটা হয়, কিন্তু টিকিটের ক্ষেত্রে না, এটা শুনেছে। যাই হোক, অ্যাকচুয়ালি আমার একটা গুড লাক যে আমি এরকম উপরে সিট পাইছি, আর এরকম কিন্তু সিঁড়িতে বেয়ে উপরে উঠতে হয় উঠিতে। এটাই আমার বেড, এখানেই আমাকে সারা রাত জার্নি করতে হবে, ঘুমাতে হবে, রেস্ট করতে হবে। তো এইভাবেই যাচ্ছি। এ দাদারা আছে কলকাতা থেকে, দাদা হাই করে দাও। এই পাশে মেরা দাদা, মানে সব মিলে আজকে আমরা সবাই একটা ফ্যামিলির মতো, একটা ফ্রেন্ড সার্কেল। তো এইভাবেই আমরা জার্নি করি লং ডিস্টেন্স, কারণ সেই 1500 কিলোমিটার ভাবুন তাহলে, সেই কলকাতা থেকে একদম দিল্লি। ট্রেনের খাবার আমি খুব একটা নিই না। এই যে এটা হচ্ছে থালি, এটা হচ্ছে তোমার ডিশ হচ্ছে এটাকে বলে আন্ডা কারি। এটা রেলের খাবার, আন্ডা কারি। 2টা ডিম দিছে, কিছু রাইস আছে, রাইস, আর একটা হচ্ছে চাটনি। এই হচ্ছে ট্রেনের খাবার।
আর তোমার হচ্ছে যে এটার প্রাইস পড়ছে হচ্ছে 90 টাকা, যদি 100 টাকা চাইছে 10 টাকা ডিসকাউন্ট করা হয়েছে। তো খেয়ে দেখি কেমন লাগে। ভাই খাবার মোটামুটি চলে, মোটামুটি আর কি চলনসই। আন্ডা কারি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, একেবারে খারাপ না। আগে যতটুকু রিভিউ দেখছি মানে কত ধরনের বদনাম করছে, আসলে ওইরকম না, যথেষ্ট ভালো। যাই হোক, এটার দাম পড়ছে হলো 90 টাকা। এরপর খাওয়া দাওয়া শেষ করে একদম ঘুমিয়ে যাব। অ্যাকচুয়ালি আজকে আমাদের হচ্ছে ট্রেনের দ্বিতীয় দিন, সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে গাজিয়াবাদ থেকে। আর কিছু সময়ের মধ্যে হয়তো আমরা নিউ দিল্লি পৌঁছব। ট্রেনে এরকম একটা স্পেশাল জার্নি। দেখুন আমাদের ট্রেনটা, মানে সব মিলে ভালো লাগতেছে। আর দিল্লিতে কিন্তু বেশ ঠান্ডা, কুয়াশা পড়ে গেছে না দাদা? হ্যাঁ, কুয়াশা মতো পড়েনি, বেশ কুয়াশা পড়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, খুবই স্লোতে যাচ্ছে আর কি, কচ্ছপের গতিতে। সকাল হয়ে গেছে। যদি কাশ্মীর যেতাম তাহলে এরকম 3 দিন লাগতো যেতে আর কি, যেহেতু নিউ দিল্লি 2 দিনেই হয়ে যাচ্ছে আর কি। তো সবাইকে শুভ সকাল উত্তরপ্রদেশ থেকে। তো আমরা এরপরে কথা বলবো একদম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। আমরা চলে আসছি আমাদের আজকে দ্বিতীয় দিন ভ্রমণের। এখন বাজে অলরেডি প্রায় 7টার দিকে। সকাল সকাল এরকম স্পেশাল চা। ট্রেন জার্নিতে চা না খেলে যেন একটা জার্নিটাই অসমাপ্ত থেকে যায় আর কি। আর এখানে অনেকেই ঘুমোচ্ছে এখনো। সব মিলে জার্নিটা খুবই অসাধারণ ছিল, দারুণ একটা উপভোগ করছি আর কি জার্নিটা। ওকে ওকে, ফাইনালি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আর এই ছিল আমাদের পূর্বা এক্সপ্রেস ট্রেন, যেটা আমাদের দীর্ঘ প্রায় 24 ঘন্টা জার্নি শেষে নিয়ে আসলো নিউ দিল্লি। আর এই হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা। তো এখান থেকে এখন বের হব, বের হয়ে আমাকে একটা হোটেল নিতে হবে, তারপরে প্ল্যান করবো দিল্লিতে কোথায় কোথায় ঘোরা যায়। আর এই ট্রেনটাই ছিল এক্সপ্রেস ট্রেন। জাস্ট দেখুন, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন মাত্র 635 টাকায়। কলকাতা থেকে, হাওড়া রেল স্টেশন থেকে একদম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, যেটা ভারতবর্ষের ক্যাপিটাল সিটি। তো অনেক স্বপ্ন ছিল এই ভারতবর্ষের সিটিটা ঘুরবো। এরপরে আমরা এখান থেকে বের হব, দেন একটা হোটেল নেব, তারপর প্ল্যান করব কোথায় কোথায় ঘোরা যায়। ওকে, লাভ নিউ দিল্লি। সকাল সকালে আমাদের ট্রেনটা নামাই দিছে। আপনারা চেষ্টা করবেন দিল্লিতে আসার জন্য পূর্বা এক্সপ্রেস ট্রেনটা ধরার জন্য, তাহলে আপনাকে সকাল 6টা 7টার মধ্যে নামাই দিবে। দিলে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে হোটেল নিতে পারবেন, 8টার মধ্যে চেক ইন করে নেবেন, তারপরে সারাদিন আপনারা ঘুরতে পারবেন, মানে পরের দিনেও ঘুরতে পারবেন। তো পূর্বা এক্সপ্রেস ট্রেন নামাই দিবে, তারপরে আপনারা সোজা ফুটওভার ব্রিজ উঠবেন, উঠে হাতের বাম দিকে এসে এরকম সামনের দিকে চলে আসবেন। এসে এইদিকে হচ্ছে পাহাড়গঞ্জ। দেন এই পাহাড়গঞ্জে কিন্তু খুবই কম দামে কম বাজেটে হোটেল পাওয়া যায়। পাহাড়গঞ্জ সাইটে নামলাম, আপনার এদিক থেকেই কম প্রাইসে বা কম বাজেটে হোটেল পাওয়া যাবে। আর এই সাইডে কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার, এগুলো হচ্ছে টিকিট কাউন্টার, ওই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এই পাশে নামলাম। এখন একটা হোটেল খুঁজবো, যেহেতু প্রথমবার, বেশ কিছু প্যারা খেতে হবে। আর এখানে নামলে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা আপনাকে ডাকবে, বলবে যে হোটেল লাগবে হোটেল লাগবে। আসলে তাদের মাধ্যমে যাবেন না, গেলে কি হবে, আপনাকে ওরা আপনার যে হোটেলে যদি 500 রুপি ভাড়া হয়, ওদের জন্য আরও 200 টাকা এক্সট্রা দিতে হবে। কেন ভাই, কি দরকার আছে? আপনি নিজে নিজেই সব পারবেন। এই হচ্ছে গেট, দিল্লি গেট। তো আমরা এখন এখান থেকে বের হব, বের হয়ে একটা হোটেল খুঁজবো। এই হচ্ছে গেট। জাস্ট প্রথমবার আসলে একটু অপরিচিত মনে হবে, বা কোনো ধরনের প্রবলেম নাই। রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 10 টাকা অটো ভাড়া দিয়ে ডিরেক্ট চলে আসলাম
করম দুর্গা গেস্ট হাউস, এখানে ফোন নাম্বার আছে। এই হচ্ছে ঢোকার সিঁড়িটা। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে যারা আসে অনেক সময় হোটেল বা গেস্ট হাউস খুঁজে পেতে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমি একটা হোটেল সাজেস্ট করবো আপনাকে, এখানে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি আসে, এখানে বাংলাদেশি গেস্ট অনেক। তো এই যে আমার দাদা ভাই, আমার পরিচিত মানুষ, কেমন আছেন? আছি, ভালো আছি। তো আপনারা যারা আসবেন, আমি এখানে দাদার নাম্বারটা দিয়ে দিব। দেন এই হচ্ছে রিসেপশনটা। দেন স্টেশন থেকে খুব সহজে কিভাবে আসবে? রেল স্টেশন থেকে ধরেন 10 টাকা ভাড়া দিয়া, এই যে ব্যাটারি রিক্সাগুলো আছে ওইগুলাতে 10 টাকা ভাড়া দিলে হোটেলে সরাসরি আসতে পারে। আচ্ছা আচ্ছা, আর আমি নাম্বারটা দিয়ে দেবো। যদি আপনারা স্টেশনে নামার পর দাদাকে ডিরেক্ট ফোন দেবেন, আপনাকে অ্যাড্রেস বলে দেবে, জাস্ট একটা অটো নিয়ে বা টোটো নিয়ে ডিরেক্ট চলে আসবেন এইখানে, একদম কোনো প্যারা নাই। তারপরে আমাকে একটা রুম দিয়েছে এখানে, খুব সুন্দর, একদম পরিপাটি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যাই হোক, মানে আমি যেখানে যাই সবাই এত সম্মান করে, অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমি প্রাউড ফিল করি। এই দেখেন, এই হচ্ছে রুম, খুব সুন্দর একটা রুম। মানে আপনি একদম এরকম মনোরম পরিবেশ, একদম নিরিবিলি, মনে হয় না আর কোথাও পাবেন। যাই হোক, আপনাদের ওয়াশরুমটা একটু দেখাই দিই। এই হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচড বাথ, এখানে হাই কমোড আছে, তারপরে গোসলের ব্যবস্থা আছে, কল আছে, সব মানে এভরিথিংস। আপনি খুব কম চিপ কাস্টমারে আপনি 500, 600 বা 400 টাকার মধ্যেও কিন্তু অনেক সময় পেয়ে যাবেন। যাই হোক, অনেক লং জার্নি করলাম, সেই কলকাতা থেকে, সেই হাওড়া থেকে আসতেছি, অলমোস্ট প্রায় 2 দিন জার্নি করতে হয়েছে, অনেক ক্লান্ত। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দিল্লির এই সাইট সিনগুলো করবো। দিল্লির কোন কোন জায়গায় যাওয়া যায় সেটা কমেন্ট করে জানান, চেষ্টা করব নতুন নতুন জায়গাকে তুলে ধরার জন্য, এক্সপ্লোর করার জন্য। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ আপনাদের অনুপ্রেরণাই, মানে আপনাদের উৎসাহতেই আমার একটা অনুপ্রেরণা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।